কেমন আছে সবাই? LDB.com-এ তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। আজকে এই ভিডিওতে আমরা দেখব এইচএসসি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের লেনদেন চ্যাপ্টারের লেনদেনের প্রকারভেদ। এর আগের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখেছো, সেখানে আমরা আলোচনা করেছিলাম লেনদেন কাকে বলে এবং লেনদেনগুলোর বৈশিষ্ট্য কী কী। তো আগের ভিডিওতে আমরা যা দেখেছিলাম তার সামারি ছিল এরকম যে লেনদেন কাকে বলে। আমরা প্রথমে ঘটনা আইডেন্টিফাই করব, যে আমাদের জীবনে যা কিছু ঘটে তাই ঘটনাগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো আর্থিক ঘটনা আর একটা হলো অনার্থিক ঘটনা। তো আর্থিক ঘটনাগুলো কি? আর্থিক ঘটনাগুলো হলো যেই ঘটনা অর্থের সাথে রিলেটেড তাকে আর্থিক ঘটনা বলে। আচ্ছা, আর অনার্থিক ঘটনা যেগুলো অর্থের সাথে সম্পর্কিত না সেগুলোকে অনার্থিক ঘটনা বলে। এবার দেখো, এই আর্থিক ঘটনাকেই লেনদেন বলা হয়। তো লেনদেনের যদি একটা ভালো ডেফিনেশন বা সংজ্ঞার কথা আমরা বলি, তাহলে এভাবে বলবো যে এভাবে বলতে পারি যে ঘটনাসমূহ ব্যবসায়ের হিসাব সমীকরণে প্রভাব ফেলে তাকেই লেনদেন বলা হয়। তো এই যে হিসাব সমীকরণে প্রভাব ফেলে, এই প্রভাবটা আবার দুই ধরনের হতে পারে। আমি গত লেকচারে বা গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে প্রভাবটা দুই ধরনের হতে পারে। সেটা কেমন হতে পারে? পরিমাণগত বা নিট পরিবর্তন, আর এটা হতে পারে যে গুণগত বা কাঠামোগত পরিবর্তন। তো এই যে পরিবর্তনগুলো, এগুলো থেকে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোনটা লেনদেন কোনটা লেনদেন নয়। এবার দেখো, আমাদের এখানে লেখা আছে লেনদেনের প্রকারভেদ। তো আমরা লেনদেন কত ধরনের, তো লেনদেন কত ধরনের এটা আমরা কয়েকটা পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনা করতে পারি। উদ্দেশ্যের ভিত্তিতে, দৃশ্যমানতার ভিত্তিতে, প্রতিষ্ঠানের ভিত্তিতে, অর্থ আদান প্রদানের ভিত্তিতে। দেখো, উদ্দেশ্যের ভিত্তিতে যদি আমরা বলি তাহলে কেমন হবে একটু ভাবো। যে আমি লেনদেন করলাম, ফর এক্সাম্পল যে মালিক 10,000 টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করলো, বা মালিক ব্যবসায় 10,000 টাকা বিনিয়োগ করলো। তো এইটা 100% আনডাউটলি আমাদের লেনদেন। এখন দেখো, এই উদ্দেশ্যের ভিত্তিতে আমরা লেনদেনকে তিন ভাগে ভাগ করবো। একটা হলো ব্যবসায়ী। তাহলে দেখো, ব্যবসায়ীটা কি আমি বলে নেই। ব্যবসায়ী হলো যে ব্যবসায় প্রতিষ্ঠানের মুনাফার উদ্দেশ্যে, যে ব্যবসায় প্রতিষ্ঠানে মুনাফার উদ্দেশ্যে বা মুনাফাভোগী ব্যবসায় প্রতিষ্ঠানে যে লেনদেন হয় তাকে ব্যবসায়ী লেনদেন বলে। আমি একটু শর্ট করে লিখে দিই, তোমরা দেখে নাও যে এটা লিখবো এইভাবে। হ্যাঁ, কি বললাম দেখো, যে মুনাফাভোগী ব্যবসায় প্রতিষ্ঠানের লেনদেনকে ব্যবসায়ী লেনদেন বলে। আচ্ছা, এবার অব্যবসায়ী লেনদেন কোনগুলো? যে অমুনাফাভোগী, দেখো এখানে ব্যবসায়ী লেনদেন, তার আগে একটা আছে একটা অ, তাহলে এখানেও মুনাফাভোগীর আগে বসবে একটা অ। অমুনাফাভোগী ব্যবসায় প্রতিষ্ঠানের লেনদেনকে অব্যবসায়ী লেনদেন বলে। একদম সিম্পল ডেফিনেশন, এগুলো মুখস্থ রাখতে হবে কারণ এগুলো আমাদের সারা জীবনই কাজে লাগবে। অ্যাকাউন্টিং তোমাদের এখন যে সিলেবাসটা আছে, একদম খুবই আপডেটেড যে সিলেবাস, ওই সিলেবাসের টুকিটাকি যা কথা আছে তোমাদের এসএসসি বোর্ড পরীক্ষায় প্লাস অ্যাডমিশন টেস্টে প্লাস ফিউচারে কাজে লাগবে যদি তোমরা পড়াশোনা করো। তারপর দেখো, ব্যক্তিগত লেনদেন কোনগুলো? আমরা যখন লেনদেন চ্যাপ্টারে জাবেদাগুলো করবো যে কোনটি লেনদেন এবং কোনটি লেনদেন নয় সেটি দেখা, তখন আমরা এরকম অনেক লেনদেন পাবো যে জল পড়ে পাতা নড়ে, মালিকের মেয়ের বিয়ের খরচ এত টাকা দেয়া হলো, এত টাকা বেতনের ম্যানেজার নিয়োগ করা হলো, তারপর থাকবে যে পণ্য ক্রয়ের ফরমাইশ দেয়া হলো। তো এগুলো কিন্তু লেনদেন না। কিন্তু দেখো, আমরা যদি কয়েকটা ধরি যে মালিকের মেয়ের বিয়ের খরচ বাবদ এত টাকা দেয়া হলো, সেটা কিন্তু আমাদের ব্যবসায়ী লেনদেন না, বা অব্যবসায়ী লেনদেনও কিন্তু না। সেটা হলো মালিকের ব্যক্তিগত লেনদেন। বা মালিকের জীবন বীমা প্রিমিয়াম প্রদান করা হলো এত টাকা, ওগুলো কিন্তু মালিকের ব্যক্তিগত লেনদেন।
তাহলে দেখো, আবার মালিক নিজ তহবিল থেকে ছেলের স্কুলের খরচ প্রদান করলো, এগুলো সবগুলোই কিন্তু আমাদের ব্যক্তিগত লেনদেন। তো আমরা ডেফিনেশনটা এভাবে লিখতে পারি যে ব্যক্তিগত প্রয়োজনে ব্যক্তিগত প্রয়োজনে একদম নাম থেকে আমরা বুঝতে পারি যে ব্যক্তিগত লেনদেন কোনগুলো, ব্যক্তিগত প্রয়োজনে যে লেনদেন সংঘটিত হয় তাকেই ব্যক্তিগত লেনদেন বলে। এবার দেখো, আমরা দেখবো যে দৃশ্যমানতার ভিত্তিতে লেনদেন কত ধরনের। আমি লাস্ট লেকচারে বলেছিলাম, মানে লাস্ট ভিডিওতে, যে আমাদের দৃশ্যমানতা বা ভিজিবিলিটি এটার উপর বেস করে আমাদের লেনদেন কত ধরনের। আমরা বলবো লেনদেন দুই ধরনের, একটা দৃশ্যমান, একটা হলো অদৃশ্যমান, একটা দেখা যায়, একটা দেখা যায় না। তাহলে আমি তোমাদের ডেফিনেশনটা একেবারে, সংজ্ঞাটা একেবারে শর্টকাট করে লিখে দিচ্ছি, যাতে তোমাদের অলওয়েজ সারা জীবন একদম তোমাদের মনে থাকে। এগুলো একেবারে কমন, এগুলো ভুলে যাওয়ার কথাও না। দৃশ্যমান, যে লেনদেন দেখা যায়। এখন কি ধরনের লেনদেন দেখা যায়? ফর এক্সাম্পল, 10,000 টাকার পণ্য নগদে ক্রয় করা হলো, ব্যবসায় ব্যবহারের জন্য 20,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো, এই ধরনের লেনদেনগুলো দেখা যায়। আমি পণ্য ক্রয় করলাম, পণ্য আসছে, এই যে আমি আমার গাড়ি থেকে নামাচ্ছি। আবার দেখো, আমি ব্যবসায় ব্যবহারের জন্য বা অফিসে ব্যবহারের জন্য 20,000 টাকার আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র দেখা যাচ্ছে যে টেবিল ক্রয় করলাম। তো এগুলো হলো দৃশ্যমান লেনদেন। আমি তোমরা সবগুলো সংজ্ঞার সাথে বা ডেফিনেশনের সাথে অবশ্যই এক্সাম্পল বা উদাহরণ দিয়ে দিবে, কারণ উদাহরণ ছাড়া একটা অ্যান্সার কখনোই কমপ্লিট হয় না। যদি মার্ক খুব কম থাকে, উদাহরণও একেবারে শর্টকাট দিয়ে দিবা। তারপরে দেখো, অদৃশ্যমান লেনদেন। অদৃশ্যমান লেনদেন কোনগুলো? তাহলে যেগুলো দেখা যায় না। আমি এখানে লিখে দিলাম যে পণ্য ক্রয়। আচ্ছা, এখানে লিখব কি, যে লেনদেন দেখা যায় না। যেমন কি, ফর এক্সাম্পল, অবচয়। অবচয় ধার্যকরণ, অবচয় কিন্তু দেখা যায় না। কারণ কি, আমার এখানে একটা টেবিল আছে, মনে করো এই বোর্ড, হোয়াইট বোর্ড, এটা আমি 2,000 টাকা দিয়ে কিনলাম। এইবার এটা ব্যবহার করা যাবে 2 বছর, তো 1 বছর অবচয় কত? 1,000 টাকা। এখন আমি অবচয় ধার্য করলাম যে হ্যাঁ, 2017 সালের অবচয় 1,000 টাকা, কিন্তু এই অবচয় কি দেখা যায়? বোর্ড যেখানে ছিল সেখানে আছে, যেমন ছিল ওই রকমই আছে, দেখতে হয়তো একটু খারাপ হয়ে গেছে, কিন্তু আমার এটা কখনোই দেখা যায় না অবচয়টা। তো এগুলো হলো আমাদের অদৃশ্যমান লেনদেন। আচ্ছা, এবার আমরা দেখব প্রতিষ্ঠান ভেদে লেনদেনের প্রকারভেদ। দেখো, প্রতিষ্ঠান ভেদে দেখতেই পাচ্ছ লেনদেন হলো আমাদের দুই ধরনের, একটা হলো আন্তঃলেনদেন, একটা হলো বহির্লেনদেন। আমি যখন লাস্ট লেকচারে বলেছিলাম যে আমাদের হিসাব বিজ্ঞান তত্ত্বের ব্যবহারকারী, একটা হলো আভ্যন্তরীণ ব্যবহারকারী, একটা হলো বহিস্থ ব্যবহারকারী। তো আভ্যন্তরীণ ব্যবহারকারীর মধ্যে বলেছিলাম কি, নর্মালি আমরা ভাবি যে যারা প্রতিষ্ঠানের ভিতরে কাজ করে তারা হলো আভ্যন্তরীণ ব্যবহারকারী, আর যারা প্রতিষ্ঠানের বাইরে কাজ করে তারা বহিস্থ ব্যবহারকারী। এটা আসলে একেবারে ভুল। আমাদের বলতে হবে যারা সিদ্ধান্ত গ্রহণে প্রত্যক্ষ ভূমিকা পালন করে তারা আভ্যন্তরীণ ব্যবহারকারী, যারা সিদ্ধান্ত গ্রহণে প্রত্যক্ষ ভূমিকা পালন করে না তারা বহিস্থ ব্যবহারকারী। দেখো, যেমন ধরো আমাদের শ্রমিক প্রতিষ্ঠানের ভেতরেই কিন্তু, বা আমাদের কি বলে যে কারখানার ভেতরেই কাজ করে, তাও কিন্তু তারা আভ্যন্তরীণ ব্যবহারকারী না, কারণ তারা ডিসিশন, সিদ্ধান্ত নেয় প্রত্যক্ষ ভূমিকা পালন করে না। এবার দেখো, আমাদের কি বলে লেনদেন কোনগুলো, আমি লিখে দিচ্ছি। প্রতিষ্ঠানের ভেতরে যে লেনদেন সংগঠিত হয় সেগুলো হলো আন্তঃলেনদেন। তাহলে প্রতিষ্ঠানের ভেতরে যে লেনদেন সংগঠিত হয় সেগুলো হলো আন্তঃলেনদেন। কি হতে পারে ভাবো, প্রতিষ্ঠানের ভিতরে
ব্যবসায় মানে হলো মানুষের কাছে প্রোডাক্ট বা সার্ভিস সেল করা, কিন্তু এখানে তো বাইরে হচ্ছে না, ভিতরে ভিতরে হতে হবে। সেটা কি? যেমন দেখো, আমি লিখলাম সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর। কি বললাম? সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর। তার মানে কি, আমার লাভ হলো এবছর ধরো 10,000 টাকা, 10,000 টাকা থেকে 2,000 টাকা লাভ, কত? 10,000 টাকা। আর এটা হলো সঞ্চিতি তহবিল। তো 10,000 টাকা থেকে আমি 2,000 টাকা এখানে নিয়ে নিলাম। এটা কিন্তু প্রতিষ্ঠানের বাহিরের কোনো পার্টি বা পক্ষ জড়িত না। আমার প্রতিষ্ঠানের একটা তহবিল থেকে আমি অন্য একটা তহবিলে ট্রান্সফার করলাম, তাহলে এগুলো হবে আন্তঃলেনদেন। তাহলে আন্তঃলেনদেন কী জিনিস? প্রতিষ্ঠানের, দেখো প্রতিষ্ঠানের ভেতরে যে লেনদেন সংগঠিত হয় তাকে আন্তঃলেনদেন বলে। তাহলে একদম তোমরা বুঝতে পারতেছো নিশ্চয়ই যে বহির্লেনদেন কাকে বলবে। এটা আমরা যদি একটু ভালো করে লিখি, এভাবে লিখতে হবে যে প্রতিষ্ঠানের সাথে বাহিরের কোনো পক্ষের লেনদেনকে বহির্লেনদেন বলে। এন্ড প্রতিষ্ঠানের সাথে বাহিরের কোনো পক্ষের লেনদেন, যেমন কি পণ্য বিক্রয়। যে আমি রহিমের কাছে পণ্য বিক্রি করলাম, তার মানে আমি জড়িত, মানে প্রতিষ্ঠান জড়িত, আর প্রতিষ্ঠানের বাইরে কে? রহিম জড়িত। তাহলে আন্তঃলেনদেন হলো প্রতিষ্ঠানের ভেতরে যে লেনদেন সংগঠিত হয় তাকে আন্তঃলেনদেন বলে। আর বহির্লেনদেন মানে কি? প্রতিষ্ঠানের সাথে বাহিরের কোনো পক্ষের লেনদেনকে বহির্লেনদেন বলবে। একেবারে ইজি। আচ্ছা, তারপর খুবই মজার একটা প্রকারভেদ, সেটা হলো অর্থের আদান প্রদানের ভিত্তিতে লেনদেনের প্রকারভেদ। দেখো, অর্থের আদান প্রদানের ভিত্তিতে লেনদেনের প্রকারভেদ হলো 3 ধরনের। একটা হলো নগদ, একটা হলো অনগদ, আর একটা হলো বাকিতে বা ধারে। আচ্ছা, তো নগদ লেনদেন, দেখো নগদ মানে কি? যেটা নগদ টাকা করা হয়, যে নগদ টাকা সংগঠিত লেনদেনকে নগদ লেনদেন বলা হবে। একেবারে ইজি, আমরা নাম থেকেই বুঝতে পারি। দেখো, নগদ টাকা সংগঠিত লেনদেনকে নগদ লেনদেন বলে। তো এরকম লিখলে অবশ্যই হবে না, আমাদের কীভাবে হবে? একটা এক্সাম্পল দিতে হবে। আমরা লিখে দিব নগদে ক্রয়। হয়ে গেল। দেখো, 2টা ওয়ার্ডের মধ্যেই কিন্তু একটা ভালো এক্সাম্পল হয়ে গেল। যদি তুমি টাকার অ্যামাউন্ট দাও যে 5,000 টাকা, তাহলে আরও বেশি ভালো হয়। দেখো, তার নগদ লেনদেন কাকে বলে? যে লেনদেন নগদে সম্পন্ন হয় বা সংগঠিত হয়। তাহলে অনগদ লেনদেন কাকে বলবে? আচ্ছা, আগে বলে নেই ধারে বা বাকিতে লেনদেন, সেগুলো কি? এভাবে লিখব যে যে লেনদেন সমূহ এখনই নগদে না হয়ে পরে দেখো, যে লেনদেন এখনই মানে ইমিডিয়েটলি, যে ট্রানজ্যাকশন হওয়ার সময় যেগুলো নগদ টাকায় দেয়া হয় না বা নেওয়া হয় না, সেগুলো হলো বাকিতে। যে এখন আপাতত নগদ না, কিন্তু কয়েকদিন পরে আমি টাকা দিয়ে দিব বা পেয়ে যাব, এই ধরনেরগুলো হলো আমার ধারে বা বাকিতে লেনদেন। আচ্ছা, যেমন কি? যেমন এখানে লিখলাম নগদে ক্রয়, তাহলে এখানে লিখে দিই ধারে বিক্রয়। এ হলো অনগদ লেনদেন, সরি ধারে বা বাকিতে। এইবার অনগদ লেনদেন। অনগদ লেনদেন হলো যে লেনদেন
কখনোই নগদের সাথে সম্পৃক্ত না। যে লেনদেন সমূহ কখনোই নগদের সাথে সম্পৃক্ত না। আর কখনোই নগদের সাথে সম্পৃক্ত না, এগুলো কি ধরনের লেনদেন? যেমন ধরো অবচয় ধার্য করা। অবচয় এটাই কখনো নগদের সাথে সম্পৃক্ত? এখনও নগদে হবে না, কয়েকদিন পরেও নগদে আদান প্রদান হবে না। তাহলে আমরা নগদের উপর ভিত্তি করে লেনদেনকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো ধারে, একটা হলো বাকিতে, একটা হলো ধারে বা বাকিতে, একটা হলো নগদ, একটা হলো অনগদ। তাহলে দেখো লেনদেনকে কতটা ভিত্তিতে ভাগ করা যেতে পারে? 4টা ভিত্তিতে। প্রথমে কি? উদ্দেশ্যের ভিত্তিতে, ব্যবসায়ী, অব্যবসায়ী এবং ব্যক্তিগত। আচ্ছা, তারপরে দৃশ্যমানতার ভিত্তিতে, দৃশ্যমান, অদৃশ্যমান। তারপর হলো আমাদের প্রতিষ্ঠানের ভিত্তিতে, আন্তঃলেনদেন, বহির্লেনদেন। তারপর হলো অর্থ আদান প্রদানের ভিত্তিতে, নগদ লেনদেন, অনগদ লেনদেন এবং ধারে বা বাকিতে লেনদেন। তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা লেকচারটা আবার ভালো করে দেখবে, আর কোনো প্রবলেম থাকলে আমাদের কমেন্টে জানাবে। এরপরে লেকচারগুলো অবশ্যই দেখবে। আল্লাহ হাফেজ।